বিদ্যার উপর খুশি হয়ে বিদ্যাকে জড়িয়ে ধরলো রাজদীপ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাজদীপ চ্যাটার্জিকে ব্যানার্জি বাড়িতে ডেকে এনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আপনি তাধিন দিন না করে নাচছেন, আর এদিকে এদিকে আপনার কথা ছিল পয়লা বৈশাখীতে আমাদের আমাদের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে, আর আপনি আপনি বাড়িতে নাচছেন, তাই তো? তখন রাজদীপ বলতে থাকে, মুখ সামলে কথা বলুন মিস্টার ব্যানার্জি, আপনি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। তখন তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমি অবশ্যই বলতে পারি। আপনি আপনি বুঝতে পারছেন, আপনি যেভাবে দু নৌকায় পা দিয়ে চলছেন, এতে এতে আমার কত লস হতে পারে। আমি মার্কেট থেকে কত কোটি টাকা তুলে এটার পেছনে ইনভেস্ট করেছি। এখন যদি আপনি আপনি কিছু করেন, তবে তো আমার পুরো ইনভেস্টটাই একদম নষ্ট হয়ে যাবে। তবে আপনি কেন এরকম করে বারবার আমাকে আমাকে সমস্যায় ফেলছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি কোনো একটা নতুন চাল চালছেন। আপনি আপনার বৌমাকে নিয়ে তো দিব্যি ভালো আছেন, আর এই দেখুন আমার মেয়ে ফাগুন, আমার মেয়ে শুধু একমাত্র আপনার বৌমা হবে, এর বাইরে আর কেউ নয়। কিন্তু আপনি আপনি আমার মেয়েকে ছেড়ে ওই বিদ্যাকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন, তাই তো? তখন রাজদীপ বলতে থাকে, আপনি আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে বিদ্যাও আপনার আরেকটি মেয়ে, বিদ্যা আপনার বড় মেয়ে। তারপরে ওই মেয়েটাকে আপনি কি করে এতটা ইগনোর করতে পারেন? আপনি তো বাবা, আপনি তো ওকে জন্ম দিয়েছেন। যদি আজকে আজকে ওর মা বেঁচে থাকতো, তবে কি আজকে আপনি ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারতেন, ওর সঙ্গে এরকম বিহেভ করতে পারতেন, বলুন তো? তখন রাজদীপ বলতে থাকে, রাজদীপের কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলে যে, তোমার আপনি আপনি এখানে এসেছেন আমার সঙ্গে বিজনেস রাইভেল হিসেবে, এখানে আমার পারিবারিক ব্যাপারে আপনি কথা বলতে পারেন না। আমাদের আমাদের পারিবারিক সম্পর্কের মাঝখানে আপনাকে ঢুকতে বলিনি। তখন রাজদীপ বলতে থাকে, আপনি কথাটা বলতে বাধ্য করলেন, কারণ আপনি যেভাবে এক মেয়েকে এক মেয়েকে তুচ্ছাই করছেন, আরেক মেয়েকে মাথায় করে রাখছেন, এটা অন্যায়। আপনি আপনি যদি ভালোবাসেন, দুজনকেই ভালোবাসতে হবে, তা না হলে একজনকেও নয়। আপনার আপনার ফাগুন যেমন আপনার মেয়ে, আপনার বিদ্যাও কিন্তু আপনারই মেয়ে। আপনি কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না। তখন তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমি অবশ্যই অস্বীকার করতে পারবো। আমি ওই মেয়েকে মেয়ে বলে মানি না। তখন তখন দেখা যায় শ্রাবণ এসে বলতে থাকে, ড্যাডি তুমি বুঝতে পারছো না, ওনার ওনার মুখে তো উল্টো সুর গাইছে, উনি তো উল্টো সুর গাইছে। উনি উনি হয়তোবা আজকে থেকে এখন থেকে বিদ্যাকে পুজো করে যাবে, আমাদের সঙ্গে আর কোনো কর্পোরেট করবে না। তাই তো মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনি ভুলে যাবেন না, আপনি যদি আমাদের সঙ্গে বেইমানি করেন, তবে কিন্তু আপনাকেও পথে বসতে দুদিনও সময় লাগতে হবে না, আপনাকেও কিন্তু আমরা পথে বসিয়ে দিতে পারি। কথা শুনে রাজদীপ বলতে থাকে, শ্রাবণ তুমি মুখ সামলে কথা বলো, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আমি তোমার আঙ্কেল হই, আমি তোমার বয়সে বড়, তুমি গুরুজনদের সঙ্গে এটা কি ধরনের বিহেভ করছো? তখন শ্রাবণ বলতে থাকে, আমরা তো বেয়াদব, এই কারণে এরকম করে বিহেভ করি। ঠিক তখনই তখনই দেখা যায় বিদ্যা রাজদীপকে ফোন করে বলতে থাকে, আপনি কোথায়? তখন রাজদীপ বলতে থাকে, কেন তুমি ফোন করেছো, কেন কি প্রয়োজন? তখন বিদ্যা বলতে থাকে, আসলে আমি আপনার জন্য অনেক কিছু রান্না করেছি, নিজের হাতে রান্না করেছি, রান্না করে বসে আছি, আপনি আসুন, আপনাকে আমি খেতে দেবো। তখন রাজদীপ বলতে থাকে, আমি যাব না, আমি তোমার রান্না করা খাবার খাবো না। বিদ্যা, তুমি কেন এরকম করে আমাকে আমাকে রান্না করে খাওয়াচ্ছ? আমাকে আমাকে এভাবে আপন করতে চাইছো কেন, বলো? তখন রাজদীপের কথা শুনে বিদ্যা বলতে থাকে, জানেন কি, ছোটবেলা থেকে ছোটবেলাতে অনেক শখ ছিল যে আমি আমি আমার বাবার সঙ্গে ঘুরবো, আমার বাবাকে বাবা বলে ডাকবো। সেই শখটা আমার পূরণ করা হয়নি, সেই শখটা পূরণ করতে পারিনি। আমার বোন ফাগুন, তখন তখন ছোট ছিলাম আমি, তখন আমার বোনকে নিয়ে আমার বাবা ঘুরতে বেরোতো, লং ড্রাইভে যেত, আমার আমার বোনকে নিয়ে অনেক জায়গায় ঘুরিয়ে আনতো। আমি শুধু কাঁদতাম, আমি বলতাম, বাবা আমাকে একটু নিয়ে যাওয়া যায় না? তখন বাবা বলতো যে, না না, তুমি কেন যাবে, এটা শুধু ফাগুনের অধিকার, ফাগুন যাবে, তুমি বাড়িতেই থাকো, বাইরে গিয়ে তুমি কি করবে? কিন্তু কিন্তু কখনো বাবা বুঝেনি যে ওই মেয়েটার মা নেই, ওই মেয়েটারও ইচ্ছে হয় যে বাবার সঙ্গে একটু ঘুরবে। কখনো কখনো মিস্টার কাশ্যপ ব্যানার্জি আমাকে আমাকে মেয়ে বলে স্বীকৃতি দেয়নি। আমি আমি সেই স্বাদটা পূরণ করতে চাই, আপনাকে বাবা ডেকে আমি সেই স্বাদটা পূরণ করতে চাই। আমি আমি অনেকদিন হলো চাই যে আমি একজনকে বাবা বলে ডাকবো, কিন্তু সেই চাওয়াটা আমার এখনো অপূর্ণই রয়ে গেছে। আমি এখনো কাউকে বাবা বলে ডাকতে পারিনি, কেউ আমাকে বাবা বলে ডাকার অধিকার দেয়নি। তখন রাজদূত বলতে থাকে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি দুধের স্বাদ ঘোলে ঘোলে মেটাতে চাইছো? তখন তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ চাইছি, অবশ্যই চাইছি। আপনি যদি অনুমতি দেন, তবে আমি আপনার থেকে বাবা বাবা ডাকার শখটা পূরণ করতে পারি, আপনাকে আমি বাবা বলে ডাকতে পারি। তখন তখন রাজদীপ বলতে থাকে,
আমি একটা কাজে এসেছি, এখন আমি কথা বলতে পারছি না। তখন তখন এই বলেই ফোনটা কেটে দেয়। তখন তখন রাজদীপের কষ্ট হতে থাকে। ফাগুন বলতে থাকে, কি ব্যাপার, বিদ্যা কি বললো যার জন্য আপনার মুখটা এতটা এতটা মলিন হয়ে গেল? তখন তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, মনে হচ্ছে ওনাকে ওনাকে পিতৃ শোক জাগিয়ে দিয়েছে বিদ্যা। উনি হয়তো এখন পিতৃ ধর্ম পালন করবে, তাই না মিস্টার চ্যাটার্জি? তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, আপনি আপনি লোকটা বড়ই অদ্ভুত। আপনি আপনি যেমন যেমন ফাল্গুন ও শ্রাবণের বাবা, তেমন তো বিদ্যারও বাবা, তাই না? তবে বিদ্যাকে কেন এভাবে দুছাই করেন বলুন তো? মেয়েটাকে তো একটু একটু ভালোবাসতে পারেন আপনি। ও শুধু ভালোবাসার কাঙাল। আপনি যদি ওকে ভালোবাসতেন, তবে আপনি ওকে যা বলতেন ও মাথা পেতে নিত। ও কখনো আপনার এই ছেলে মেয়েদের মতো অবাধ্য হতো না। ও বাধ্য মেয়ের মতো সবকিছু করে নিত শুধুমাত্র ভালোবাসা দিয়ে ওকে জয় করা যেত। কিন্তু আপনি আপনি এটা করেননি। আপনি শুধু সবসময় ওকে ওকে অপয়া বলেই চলে গেছেন। আপনি সবসময় ওকে কষ্ট দিয়ে গেছেন। মেয়েটা শুধু কষ্টই পেয়ে গেছে। তখন শ্রাবণ বলতে থাকে, হয়েছে, আপনার অনেক জ্ঞান শুনেছি। আপনার জ্ঞান শোনার জন্য আমরা এখানে বসে নেই। আপনার আপনার জ্ঞানগুলো আপনি আপনার কাছেই রেখে দিন। তখন ফাগুন বলতে থাকে, শোনেন আঙ্কেল, আমি একটা কথা বলি। আপনি যদি বিদ্যাকে পুত্রবধূ হিসেবে মেনে নেন না, তবে তবে মাথায় রাখবেন, বিদ্যাও থাকবে না আর আপনিও থাকবেন না। আপনার পুরো পরিবারটা একদম একদম রাস্তায় এসে দাঁড়াবে। আপনারা আপনারা কেউ থাকবেন না। সবাইকে সবাইকে একদম ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে। তখন এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, ফাগুন, মুখ সামলে কথা বলো। তুমি তুমি ভুলে যাচ্ছ যে আমি আমি মিস্টার রাজদীপ চ্যাটার্জি। আমার সঙ্গে এভাবে কথা বলা যায় না। তখন তখন ফাগুন বলতে থাকে, আপনি তো আপনি তো রাজদীপ চ্যাটার্জির রূপটা ধারণ করে আছেন শুধুমাত্র কাশ্যপ ব্যানার্জির উপরে নির্ভর করে। আর সেই কাশ্যপ ব্যানার্জি যদি আপনার মাথার উপর থেকে হাতটা তুলে নেয়, তবে কি আপনি আর কাশ্যপ ব্যানার্জি হয়ে আপনি কি রাজদীপ চ্যাটার্জি হয়ে থাকতে পারবেন? তখন তখন রাজদীপ বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? হুমকি দিচ্ছ আমাকে? তখন তখন কাশ্যপ ব্যানার্জি বলে ওঠে, হ্যাঁ, হুমকি দিচ্ছে। কারণ কারণ আমার মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি। আমার মেয়ের সুখের জন্য, ওর ভালোবাসার জন্য আমি সব স্যাক্রিফাইস করতে পারি। এমনকি বিদ্যাকে সরিয়ে দিতেও আমি দুবারও ভাববো না। তখন তখন ফাগুন বলতে থাকে, একদম একদম বিদ্যাকে আমি কিছুতেই ও বাড়িতে সংসার করতে দেব না। ওই সংসারটা শুধুমাত্র আমার, শুধু আমার। এদিকে এদিকে দেখা যায় পৃথা বিদ্যাকে বলতে থাকে, বিদ্যা, তুমি অযথা এসব কষ্ট করে রান্নাঘরে সারাটা দিন সময় কাটিয়ে এত কিছু রান্না করেছো। ওই লোকটা কিছুতেই আসবে না। উনি উনি অনেক ঘট, উনি কিছুতেই এখানে আসবেন না। তখন সঞ্জয়ী বলতে থাকে, দিদি ভাই, তুমি যে দাদাকে নিয়ে এত কথা বলছো, এগুলো কথা বলছো, দাদা ভাই এসে শুনলে না তোমাকে বুঝিয়ে দেবে। তখন তখন পৃথা বলতে থাকে, কেন, কি বলবে? তোর দাদাকে দেখে আমি ভয় পাই নাকি? তখন তখন দেখা যায় এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, সত্যি লোকটা লোকটা অনেক ভালো, কিন্তু কিন্তু কিছুতেই কিছু বলতে পারে না। অনেকদিন হলো খারাপ আচরণ করে আসছে, তো হঠাৎ যদি ভালো ব্যবহার করে সবাই তো ওনাকে নিয়ে হাসাহাসি করবে, তাই না? তার কারণে মুখ বুজে সবটা সবটা সহ্য করছে। আমি আমি জানি লোকটার মনটা অনেক ভালো। এরপরে পৃথা বলতে থাকে, ওনাকে তুমি চেনো না বিদ্যা? আমি সংসার করেছি তো ওনাকে আমি চিনি। তুমি তো ওনার সঙ্গে সংসার করোনি, তুমি কি করে জানবে? লোকটা লোকটা অনেক অনেক বড় ঘর। তখন তখন দেখা যায় কৃতি বলতে থাকে, ঠিক বলেছে, মম ঠিক বলেছে। পা না অনেক 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 সবসময় শুধু বাজে ব্যবহারই করে, সবার সামনে সবসময় বাজে ব্যবহার করে। তখন তখন রুষা বলতে থাকে, এই, তোমরা যেভাবে কথা বলছো না, এখনই যদি জেঠুমনি এসে পড়ে, তবে দেখবে তোমাদের সবাইকে কি শিক্ষাটা দেয়। তখনই রাজদীপ এসে বলতে থাকে, কেন, আমি কি সবসময় তোমাদেরকে বকাবকি করি? কখনো তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করি না? তখন তখন রাজদীপকে দেখে ভয় পেয়ে যায় পৃথা বলতে থাকে, তুমি তুমি কখন এলে? তখন সৃঞ্জয়ী মনে মনে বলতে থাকে, এবার হয়েছে, এবার দাদা সবটা শুনেছে, দাদা তোমাদের শাস্তি দেবে। এরপরে রাজদীপ বলতে থাকে, আর পৃথা, তুমি আমাকে কি বললে? আমি অনেক ঘর, তাই না? তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, অবশ্যই অবশ্যই, তুমি তো ঘটই। তোমাকে কখন আসতে বলা হয়েছে আর কখন আসছো তুমি? মেয়েটা তোমার জন্য রান্নাঘরে হাত পা পুড়িয়ে কখন থেকে রান্না করছে, কত কষ্ট করে গরমের মধ্যে বসে থেকে রান্না করেছে, আর তুমি তুমি এতক্ষণে এলে? তখন তখন রাজদীপ বলতে থাকে, এসেছি তো, তাই না? আমি তো আর আমি তো বলিনি যে আমি আসবো না, আমি তো এসেছি, তারপরেও এত কথা কিসের? তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, না না, ঠিক আছে, তুমি এসেছো, তাতে আমরা অনেক খুশি হয়েছি। কি বিদ্যা, তুমি খুশি হওনি? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি, উনি এসেছেন, আমি তাতে অনেক খুশি। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি আমি জানতাম আপনি আসবেন, আপনাকে আসতেই হতো, আপনি অবশ্যই আসবেন। আপনার মতো
আপনি আপনার মধ্যে এখনো মনুষ্যত্ব বোধ বেঁচে আছে। আপনি আসলে কাউকে সেটা দেখাচ্ছেন না। কিন্তু আমি জানি আপনি যতটা শক্ত হয়ে সবার সামনে দাঁড়িয়ে থাকেন ততটাও শক্ত আপনি নন, ততটাও গম্ভীর আপনি নন। আপনার মনেও আপনারও মন বলে একটা কিছু আছে, তাই না? তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, "বিদ্যা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি মোটেও এতটা ভালো লোক নই।" তখন দেখা যায় বিদ্যা রাজদীপকে খাবার দিতে থাকে আর বলতে থাকে, চুপচাপ খেয়ে নিন চুপচাপ বলছি। তখন দেখা যায় রুষা পায়েল ও কীর্তি বলতে থাকে, একদম বাঁকে পড়েছে, এই বিদ্যা বৌদি ওই জেঠুমনিকে সোজা করতে পারবে। তখন বিদ্যা বলতে থাকে, জানেন আমি খুব ভালো রান্না করতে পারি, কিন্তু কখনো কখনো আমার বাবাকে আমি খাইয়ে আমার বাবার মন পাইনি। আমার বাবা কখনো বলেনি, বিদ্যা মা আজকে না খাবারটা অনেক মজা হয়েছে, কখনোই বলেনি। আমি সবসময় চাইতাম যে আমি আমার বাবাকে নিজ হাতে খাওয়াবো, আমার বাবা বলবে যে বিদ্যা অনেক ভালো হয়েছে খাবারটা, অনেক মজা হয়েছে। কিন্তু কখনো আমি সেই কথাটা ওনার মুখ থেকে শুনিনি। উনি সবসময় আমাকে নিজের মেয়ে কখনোই ভাবেনি, আমাকে সবসময় দূরে ঠেলে দিয়েছে। আর তোষা ব্যানার্জি উনি তো আমাকে কখনো মেয়ে বলে গণ্যই করেনি, আর ওনার থেকে আমি কি করেই বা আশা করব। তো আগে আগে জানেন আমি যখন ছোট ছিলাম, তোষা ব্যানার্জি আসার আগে আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমাকে আমাকে নিয়ে ঘুরতে যেত, অনেক কিছু করতো। সবাই সবাই বলতো আমার মা মরা মেয়ে, আমার মেয়েটার মা নেই, ওর কে আছে আমি ছাড়া। কিন্তু এখন এখন আর এত চেষ্টা করার পরেও আমি আর যখন তোষা ব্যানার্জি এলো তারপর থেকে আমার বাবা আমার থেকে এতটা দূরে চলে গেল, আমি আর কখনো বাবার কাছে পৌঁছাতে পারিনি। বাবা শুধু তোষা ব্যানার্জির কথাই শুনতো। যখন ফাগুন হলো তখন একেবারে দূরে চলে গেল। তখন আর বাবার ধারে কাছেও আমি যেতে পারিনি। কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারিনি। বাবাকে বলতে পারিনি, বাবা আমার এটা করতে ইচ্ছে করছে, বাবা আমার এখানে যেতে ইচ্ছে করছে, কখনোই না। এরপরে এ কথাগুলো শুনে এ কথাগুলো শুনে রাজদীপ অবাক হয়ে যায়। রাজদীপ অবাক হয়ে গিয়ে বিদ্যাকে জড়িয়ে ধরে বলতে থাকে, বিদ্যা মা আমি আমি তোর বাবা, তুই আমাকে বাবা বলে ডাকিস, আমাকে বাবা বলে মেনে নিস, ঠিক আছে?